নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। হাইওয়ের ধার ঘেঁষি ফ্যাক্টরি। সব কাজ সেরে যখন রাস্তায় পা দিলাম তখন বেশ রাত হয়েছে। আজ বইয়ের জন্মদিন, তাই আজও বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল। আজ 12বার অন্তত ফোন এসছে, কিন্তু উপায় কী? তাও আজ অবেলায় মেঘ করেছে। আবহাওয়ার খামখেয়ালিপনা আর নেওয়া যাচ্ছে না। এমন সময় গাড়ি ঘোড়া আশা করা একটা বৃথা। কপাল জোরে কখনো এক আধটা গাড়ি পেলে সেটা আলাদা ব্যাপার। হাঁটতে হাঁটতে প্রায় যখন সমস্ত আশা ছেড়ে দিয়েছি, তখনই সঙ্গে সঙ্গে চোখে পড়ল একটা লরি। গোটা পাঁচেক লোককে লরির উপর দাঁড়িয়ে থাকতে দেখলাম। কানা ঘষা শুনতে পেলাম কিছু একটা সমস্যা হয়েছে বোধহয়। একটা দুটো লোক একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে দেখলাম। অবশেষে লরিটা পাশ কাটিয়ে এগিয়ে যাব এমন সময় পিছু ডাকলো একটা লোক। ও ভাই, শুনছো? ও ভাই। হ্যাঁ বলুন। বলছি ভাই, কাছাকাছি পেট্রোল পাম্প আছে? পেট্রোল পাম্প? সে তো 1 কিলোমিটার মতো দূর হবে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ তোমায়। পল্টু, গাড়িটা স্টার্ট দে। আচমকা খেয়াল হলো আমার বাড়ি তো ওই রাস্তাতেই পড়বে। একবার বলেই দেখি না যদি কোনো সরু আহা হয়। বলছি দাদা, শুনুন না। হ্যাঁ বলো। বলছি আপনারা তো ওই দিকটাতেই যাচ্ছেন, আমাকে একটু ঘোষপুকুরের সামনে নামিয়ে দিতে পারেন? লোকগুলো দেখলাম একে অপরের মুখ চাওয়াচাই করলো। কি এক পাহাড় সমান চিন্তা করে লোকটা বলল, এই যে ভাই, তুমি বরং সামনের সিটটাতে বসো, জায়গাটা এলে দেখিয়ে দিও। তার মানে লোকাল নয় লোকগুলো। ওনার কথা মতো আমি সামনে ড্রাইভারের পাশে এসে বসলাম। গাড়ি চালু হওয়ার সাথে সাথেই ঘ্যাট ঘ্যাট করে একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আরও দু একবার চেষ্টা করলো ছেলেটা, কিন্তু কোনো লাভ হলো না তাতে। কিরে, কি হলো? বুঝতে পারছি না দাদা, মনে হয় তেল শেষ হয়ে গেছে। ফালতু কথা বলিস না, আমি জানি সব তোর চালাকি। আরে সত্যি গাড়ি স্টার্ট নিচ্ছে না। দেখ পল্টু, ভালোই ভালোই বলছি, চুপচাপ চল। ফাঁসলে আমরা একা না, তুইও ফাঁসবি। দেখো দেখো সঞ্জয় দা, আমি এসবে চড়াতে চাইনি, প্রথম থেকে বলছি, শুধু তোমাদের কথাতেই এসছি। আচ্ছা, আমায় নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? এই আপনি চুপ করে বসুন তো, আপনি বেশি কথা বলবেন না। এই এই, কী ব্যাপার? কি হলো সঞ্জয় দা? এখানে কিসের এত বাওয়াল হচ্ছে শুনি? দেখলাম একটা ছেলে মদ্য অবস্থায় এগিয়ে এলো লরির জানলার ঠিক কাছে। এ রঞ্জু, তুই আবার এখানে এলি কেন? আমি কথা বলছি তো নাকি? না না সঞ্জয় দা, বল্টুর বড্ড বার বেড়েছে, ডানাটা একটু ছেঁটে দিতে হবে বুঝলে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ রে, দিচ্ছি। সঞ্জয় দা তুমি যাও, এবার আমিই দেখে নিচ্ছি। ঠিক কী কারণে যে এত বাক বিতণ্ডা হলো আমি বুঝতে পারলাম না। মাঝখানে আমি ফেঁসে গেলাম। তা প্রায় অনেক কথা কাটাকাটির পর দেখলাম পল্টু নেমে গেল গাড়ি থেকে। পল্টু, কোথায় যাচ্ছিস? এখন অশান্তি করিস না একদম। আমি যাব না তোমাদের সাথে, পাপির দলে আমি নেই, আমি চললাম। আরে রঞ্জু তো রয়েছে, তোমাদের হত্যা কর্তা বিধাতা, চিন্তা কি? আরে তুমি ছাড়ো তো সঞ্জয় দা, এখন আমিই চালাচ্ছি লরি, তোমাদের কোনো চাপ নিতে হবে না। এই রঞ্জু তোমাদের সাথে আছে। মাতালটা এসে স্টিয়ারিং ধরলে বুকের ভেতরটা কেমন ধরাস করে উঠল। এই মাতালটা যদি এখন গাড়ি চালায়, তাহলে আমার তো পরলোক গমন থেকে স্বয়ং ঈশ্বরও বাঁচাতে পারবে না। আপনি গাড়ি চালাবেন? হ্যাঁ। কি হয়েছে রে কি শুনি? মানে নেশা করে আছেন? কি কি বললেন?
আমি নেশা করেছি? আমি মদ খেয়েছি? খেয়েছি, বেশ করেছি। তোর বাবার কি? লোকটার ধমক খেয়ে আমি বিশেষ কিছু আর বললাম না। ওদিকে পল্টু বলে ছেলেটা যে কোথায় গেল আমি আর বুঝতে পারলাম না। এ সঞ্জয় দা, আমি গাড়ি স্টার্ট দিলাম। বলতে বলতে ছেলেটা গাড়ি ঘুরিয়ে স্টার্ট দিল। ভোঁ ভোঁ শব্দ করে গাড়িটাও চলতে শুরু করেছে ততক্ষণে। যথেষ্ট যথেষ্ট তেল আছে এখনো। আর ওই শয়তান হারামজাদা পল্টু বলল তেল নেই। আজকে কাজটা মেটাই, ওর বাজনা আমি কাল বাজাবো। কিছুক্ষণ গাড়িটা বেশ চলল, আর মিনিট 10 পথ পেরোতেই বাড়ির রাস্তায় পৌঁছে যাব। খানিক স্বস্তি বোধের আওয়াজ পেয়েছি কি পাইনি, হঠাৎ ছেলেটা লরির গতি বাড়ালো। এতই তার গতি যেন রাস্তার ওপর দিয়ে নয়, হাওয়ার ওপর দিয়ে ভেসে চলেছে লরিটা। এই যে ভাই, আস্তে চালাও, আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও, আপনি চাপ নেবেন না। আপনার তো বাড়ি পৌঁছানো নিয়ে কথা। বেশ, কিন্তু গাড়িতে তেল ভরবেন না? কিছুক্ষণ আগেই যে পেট্রোল পাম্প পেরিয়ে গেছে। না না, ওসব কিচ্ছু লাগবে না, গাড়ি এমনিই চলবে। আমাদের খুব তাড়া আছে বুঝলেন মশাই, শ্মশানে যেতে হবে। ওহ, তা কে মারা গেছে আপনাদের? কোনো আত্মীয় নাকি পাড়া ঘরের কেউ? ছেলেটা হঠাৎ ভীষণ রকম রেগে গেল। এই এই মশাই, সেসব জেনে আপনার কি কাজ? সব জানতে হবে। কে মরেছে, কে হয়, শুনুন, বেশি কৌতূহল দেখাবেন না, শরীরের জন্য সেটা ভালো নয়, ঠিক আছে? এমন অপ্রত্যাশিত উত্তরে আমি হতাশিত হলাম। কি এমন বললাম যে ছেলেটা এত রেগে গেল? ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। ইন্দুর কল। হ্যাঁ ইন্দু, বলো। হ্যাঁ ইন্দু, আমি এসে গেছি প্রায়। তোমার কি ব্যাপার? তুমি একটা দিন একটু আগে আসতে পারবে না? তুমি আমার অবস্থাটা একটু বুঝবে তো নাকি? ম্যানেজার আদা জল খেয়ে আমার পিছনে পড়েছে ওই কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য। এখন যদি একটু এক্সট্রা এফোর্ট না দিই তাহলে যে আমার কাজটা চলে যাবে, তখন তোমার ভালো লাগবে তো? আর অজুহাত দিও না তো, দিয়ে সারা জীবনে ম্যানেজারের দোহাই দিয়ে পার হয়ে গেলে। আচ্ছা, সরি সরি, আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি, প্লিজ ভুল বুঝো না। যা বোঝার আমি বুঝে গেছি। আর জায়গায় আমার যদি উর্মির জন্মদিন হতো তো তুমি কখনোই এটা করতে না, তখন গোটা দিনই ছুটি নিয়ে নিতে। আহ ইন্দু, বাজে কথা বলো না। ওকে নিয়ে তোমার মুখে আমি একটা কথাও শুনতে চাই না। উর্মিকে নিয়ে এত কেন সমস্যা তোমার? মেয়েটা মাঝখানে ধরে নিখোঁজ, কোনো খবর নেই তার। এত সব কিছুর মাঝে তোমার জন্মদিন বলে পুলিশ স্টেশনে না গিয়ে আমি বাড়ি যাচ্ছি। পুলিশের কাছে গিয়ে কি হবেটা কি শুনি? দেখাও কে যাও কান্না কার সাথে পালিয়েছে। ইন্দু, ইন্দু তুমি ফোনটা রাখো, আর আমি একটা কথাও বলবো না তোমার সাথে। ফোন কেটে গেল। মাঝে মাঝে ইন্দু এমন এক একটা কথা বলে যেন মাথাটা গরম হয়ে যায়। আরে আমার বাড়ির রাস্তা তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, কথা বলতে বলতে খেয়াল করিনি। ভাই দাঁড় করা, ভাই ভাই দাঁড় করা, আমার বাড়ির রাস্তাটা অনেকক্ষণ পেরিয়ে গেছে। কোনো উত্তর না পেয়ে পাশের সিটের দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। ছেলেটা স্টিয়ারিংয়ের ওপর ঘুমিয়ে পড়েছে। লরিটা একলা হু হু করে এগিয়ে চলেছে হাইওয়ের রাস্তা ধরে। এই ভাই, এ ভাই, ওঠো ওঠো। এতক্ষণ পিছনে থাকা লোকজনের কোলাহল শুনতে পেলাম। আমরা মরে যাব খুব ভালো করেই বুঝতে পারলাম, মৃত্যু হাতছানি দিচ্ছে। আর সেই ভয়ানক মুহূর্ত উপস্থিত হতে বেশি সময় নিল না। জানি না হাইওয়ের মাঝে কোত্থেকে একটা গাছের গুঁড়িকে দেখতে পেলাম। মনে হচ্ছে গাড়িটাকে ধাক্কা খেলো সেই গুঁড়িতে। সেই বিধ্বংসী শব্দ কানে তালা লাগিয়ে দিল। কিছুক্ষণ ধরে সব এলোমেলো হয়ে গেল, সব কিছু জানি না কোথায় গিয়ে পড়লাম। চোখের সামনে চারিপাশে শুধুই অন্ধকার, শুধু শুনতে পেলাম চারপাশে সহস্র কণ্ঠের আর্তনাদ। অকস্মাৎ কোনো তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল। চোখ মেলে ভালো করে তাকিয়ে আশপাশটা দেখলাম। ওই তো লরিটার সামনে দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ আগেও তো আমি ওটার মধ্যেই ছিলাম। মাথার মধ্যে সবটা তালগোল পাকিয়ে গেল। আমার কাছে এগিয়ে গেলাম,
তবে লরিতে থাকা লোকজনগুলো কেমন যেন জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছে এখন। ওদের অবয়ব অস্পর্শ, ভুল দেখলাম না ঠিক দেখলাম বুঝতে পারলাম না। ওদের মাঝে লক্ষ্য করলাম একটা বডি, সাদা কাপড়ে ঢাকা। তার মুখটার দিকে চোখ যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। উর্মি, উর্মি আমার বোন। প্রায় 1 বছর হলো বিয়ে হয়েছে। কয়েক মাস আগে থেকে ও নিখোঁজ ছিল। উর্মি, এই উর্মি, কি হয়েছে তোর? ওঠ, ওঠ, ওঠ না। ওই দেখ, এই যে আমি তোর দাদা। উর্মি, এই যে কি করেছেন আপনারা ওর সাথে? কি করেছেন বলুন? আচমকা উর্মি চোখ মেলে তাকালো আমার দিকে। দেখলাম আমাকে পেরিয়ে ওই লোকগুলো উর্মির উপর ঝাঁপিয়ে পড়ল। আরে ওই লোকটা, ওদের এইসব কথাবার্তা শুনে মাথায় রক্ত উঠে গেল আমার। শয়তান, ছাড় ছাড় আমার বোনকে। দাদা, ওরা আমাকে আর আমার বাচ্চাটাকে বাঁচতে দেবে না ওরা। দাদা, আমি ওদেরকে আটকানোর হাজার চেষ্টা করলাম, কিন্তু না, ওদের কাউকে আমি স্পর্শ করতে পারলাম না এক বিন্দু। তারপর চোখের সামনে যা ঘটল তাতে আমার বাকশক্তি দিয়ে সমস্ত চেতনা যেন হারিয়ে যেতে শুরু করলো। ধীরে ধীরে উর্মির শরীরটা একটু একটু করে পচে গলে যাচ্ছিল। আর সেই মুহূর্তে লরি আর সেখানে থাকা লোকজনগুলো বাতাসের মধ্যে কোথায় যেন মিশে গেল। যখন আমার জ্ঞান ফিরল তখন কিছু লোক আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। কি হয়েছে ভাই? শরীর খারাপ লাগছে নাকি তোমার? লরি, এখানেই তো একটা লরি ছিল না? 4-5টা লোক। লরি এখানে না তো? না না, ছিল। আমার বোন ছিল ওখানে। অ্যাক্সিডেন্ট হলো লরিটা। এখানে কোনো দুর্ঘটনা হয়নি দাদা, আপনি বাড়ি যান। এই, ওকে ধরো। বাড়ির পথে পা বাড়ালাম। আমার পা যেন আর চলছিল না। মাথা ঘুরছিল প্রচণ্ড রকম। চোখের সামনে যা দেখলাম তা কি সত্যি নাকি পুরোটাই কল্পনা? যদি সত্যি হয় তাহলে কেন আমি সেখানে থাকতে পারলাম না? কেন আমি আমার বোনের অত্যাচারের প্রতিশোধ নিতে পারলাম না? কেন? দাদা, আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন। লরির নাম্বার 0033। পেছন থেকে কে বলল কথাগুলো? পেছনে ফিরতেই চমকে উঠলাম। বল্টু, এই যে আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি চিনি না দাদা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার মুখের লরির কথা শুনে মনে হলো আজ আর চুপ থাকবো না। আজ আমি আপনার কাছে সব স্বীকার করে মুক্তি পেতে চাই। এখানে সত্যিই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে সেটা আজ নয়, বেশ কিছু মাস আগে। তাই ওরা বলতে পারলেন না। ওই লোকগুলো আমারই পাড়ার। সেদিন ওরা ওই দিদিকে জোর করে এনে ওনার সর্বনাশ করে খুন করে। ওদের মধ্যে আমি ছিলাম না, বিশ্বাস করুন, আমি ছিলাম না। আমায় ভয় দেখিয়ে ওদের এই নোংরা কাজে আমাকে সামিল করবার চেষ্টা করে। মা কালীর দিব্যি খেয়ে বলছি দাদা, আমি ওই দিদিকে একবারের জন্যও ছুঁইনি। শুধু মুখ বুজে সব দেখতে বাধ্য হয়েছিলাম। সেই অপরাধ বোধ আজও আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তবে যখন জানতে পারলাম ওরা সব দুর্ঘটনায় মারা গিয়েছে, তখন মনে হলো না, ঈশ্বর আজও আছেন। আমার বিশ্বাস আমরা সুবিচার পাবই। আর একটা কথাও না বলে আমি এগিয়ে চললাম সামনের দিকে। আমি সিংহরিত বাকরুদ্ধ বাড়ি গিয়ে
এক নতুন লড়াই শুরু হবে মনে হচ্ছে। শুধু চাই বিচার পাক আমার বোনের মতো সেই সব হাজার হাজার বোনেরা যারা হারিয়ে যায় অন্ধকারের গ্লোকধাঁধায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবেন।